নূর হোসেন নামটা উচ্চারিত হলেই দৃশ্যপটে ভেসে ওঠে ৮০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক যুবকের প্রতিচ্ছবি, যার বুকে পেছে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ১৯৮৭ সালের আজকের এই দিনে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগ পরবর্তীকালে সামরিক শাসকের পতনকে ত্বরান্বিত করে। এর ধারাবাহিকতায় ঘটে ৯০-এর গণঅভ্যুত্থান। সাময়িকভাবে গণতন্ত্র মুক্তি পেলেও এরপর আবারও যেন গণতন্ত্র বন্দী হয় অদৃশ্য শিকলে। সবশেষ ২৪-এর গণঅভ্যুত্থান, কিন্তু এরপরও প্রশ্ন, গণতন্ত্র মুক্তি পেয়েছে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য বিষয়গুলো। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আজ শহীদ নূর হোসেন দিবস এবং ১৯৮৭ সালের আজকের এই দিনে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। কিন্তু আমরা বারবার এই প্রশ্নটি আমাদের সামনে আসে যে দুবার গণঅভ্যুত্থান দেখেছে দেশ, তারপরও গণতন্ত্র মুক্তি পেয়েছে কি? ধন্যবাদ জুই। প্রথমত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা যে এদেশের গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের জন্য যে একটা পথ তৈরি করেছেন নিজের রক্ত ঢেলে শহীদ নূর হোসেন, আল্লাহ তার বিদেহী আত্মার মাগফিরাত দান করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম শহীদ হিসেবে দান করুন এবং তার সেই রক্তের উছিলায় আমরা যেন এই দেশে একটি উন্নত গণতন্ত্র সুশাসন পাই, এই শুভাশিস এবং এই প্রার্থনা আল্লাহর দরবারে রেখে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের দিকে যাই। প্রথমত হলো কি, মানুষ যখন খুব তাড়াহুড়ো করে, ভয় পেয়ে যায় এবং লোভ চলে আসে, তখন মানুষের বিবেক এবং বুদ্ধি কাজ করে না। তো আমাদের সমাজের হলো কি যে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে আপনি পরিশ্রম করছেন, মেহনত করছেন এবং মেহনতের ফলে আপনার একটা অর্জন হলো। ওই অর্জনটা আপনি যত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, ডিস্ট্রিবিউশন করতে পারবেন, ওটারকে নিয়ে আপনি সাস্টেইন করতে পারবেন। কিন্তু হঠাৎ করে অভাবিতভাবে যদি কোনো কিছু চলে আসে, তখন ওটা আপনার জন্য একটা আপদ বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের দেশে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ঝড় বৃষ্টি বন্যা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, এটা এতটা সার্টেন হয়, এতটা দ্রুত হয় যে আমরা আসলে প্রস্তুতি নিতে পারি না। আর আমাদের অভ্যাসটা হলে এরকম, মেহনত আমরা করতে চাই না, খুব সহজে আমরা সব কিছু পেতে চাই। আর যে যেই কাজ করে তাকে সেই কাজে আমরা ক্রেডিট দেই না। যিনি খুব ভালো গান করেন, আমরা বলি যে গান দরকার নেই, তার নাচা উচিত। যিনি ভালো নৃত্য করেন, সে বলে যে নাচতেছে, নাচা একটা কাজ হলো, এর উচিত কবিতা লেখা। যে কবিতা লেখে তাকে বলা উচিত এই কোনো কাজ হলো, কবির কি বাংলাদেশে কোনো দরকার আছে? কবি দিয়ে আমি কি ভাত খাবো? ওর উচিত কৃষিকাজ করা। এই যে আমাদের দেশের যে সব সময় সব কাজের একটা সমালোচনার কারণে আমরা আসলে একটা স্ট্যাবল এবং সাস্টেনেবল একটা জায়গাতে আমরা পৌঁছতে পারিনি। এই সময়টাতে সারা দুনিয়া দেখুন, আমাদের এশিয়া বলেন, প্রত্যেকটা জাতির দেশের কতগুলো চরিত্র তৈরি হয়ে গেছে। এই দল এই কাজ করে, এই দেশ এমন, এই দেশের এই বন্ধু, মোটামুটি এই দেশের গণতন্ত্র এমন। কিন্তু আমরা একমাত্র দেশ গত সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি আমরা আমাদের কোনো চরিত্র তৈরি করতে পারিনি। আমরা কি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ইসলামী শরিয়া কি আমরা প্রতিষ্ঠা করতে চাই? আমরা কি তালেবান হব, নাকি আমরা আমেরিকার মতো রাষ্ট্র হব, নাকি আমরা সিঙ্গাপুরের মতো হব? তো এই বিষয়গুলো আমরা সেটেল করতে পারি। আমাদের বন্ধুকে, আমাদের দেশের মধ্যে আমাদের বন্ধুকে আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক পারিবারিক জীবনে মানে কন্টিনিউয়াসলি আমরা সেই 10 বছর 20 বছর কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারি না। রাষ্ট্র হিসেবে আমাদের কারোর সাথে আজ পর্যন্ত এইভাবে স্থায়ী কোনো বন্ধুত্ব তৈরি হয়নি। তো এই বিভিন্ন সমস্যার কারণে পুরো সমাজটা আনপ্রেডিক্টেবল। রাষ্ট্র, সমাজ, রাজনীতি সব কিছু আনপ্রেডিক্টেবল। আপনি কি দেখুন, এই সপ্তাহখানিক আগে সারা দেশে একমাত্র খবর ছিল পিআর হবে নাকি যাকে বলে গণভোট হবে, নির্বাচনে কারা জয়লাভ করবে, এনসিপি কোন পক্ষে। এখন গিয়ে দেখুন যে সারা বাংলাদেশ শুধু নাচছে যে বিএনপি নমিনেশন কে পেল কে পেল না।
কিভাবে পেলো, ও আসলো কী করে, ও আসলো কী করে। এবং এটা নিয়ে সারা বাংলাদেশে যে লঙ্কা কাণ্ড ঘটছে, কত হতাহতর যে ঘটনা ঘটছে, এই হতাহতের মধ্যে কে আমেরিকাতে পালায় চলে গেল, কে কোন ফ্লাইটে গেল, এই জিনিসগুলো আমরা ভাববারও সময় পাচ্ছি না। এখন শুধুমাত্র নির্বাচন, এবং নির্বাচন নিয়ে যে সকল লঙ্কা কাণ্ড ঘটছে, এখানে মারামারি, ওখানে কাটাকাটি, এর মধ্যে আবার কী সব লকডাউন ঠাকডাউনের কথাবার্তা আসছে, মানে অস্থিরতা কাকে বলে। একটা জিনিস চিন্তা করুন, আমরা বিএনপির মতো একটা বড় দল, এখন বিএনপির মতো একটা বড় দল সে মনোনয়ন দিয়েছে, তো মনোনয়ন দিতে গিয়ে এই যে তার যে ভুলগুলো ভ্রান্তিগুলো হচ্ছে, আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যাচ্ছে, জামাতের লোক বিএনপিতে ঢুকে যাচ্ছে, তারপর আমেরিকার যারা ডিপ স্টেটের যারা লোকজন তারা ঢুকে গেছে, তো জাস্ট যেইগুলো নিয়ে খুব বেশি গণ্ডগোল হচ্ছে। আপনি ওই যে শিবচরে দেখা গেল যে একজনকে নমিনেশন দিয়েছে, সে মঞ্চে উঠে জয় বাংলা বলা শুরু করছে, আর একজনকে নমিনেশন দিয়েছে বা এক নেতা, বিএনপি এক নেতা, সে সেই শেখ হাসিনাকে জিয়াউর রহমানের কী যেন বলে একটা বাজে কথা বলে, একদম টেরিবল অবস্থা, তার জান যায় অবস্থা। মিরপুরের কথা চিন্তা করেন, মিরপুরে একদিকে ব্যারিস্টার আরমানকে নমিনেশন দেওয়া হয়েছে, তার এগেনস্টে তুলি নামক এক ভদ্রমহিলাকে নমিনেশন দেওয়া হয়েছে, তার হলো সে মায়ের ডাক নামক একটি সংগঠন চালিয়েছেন। তো ওখানে যারা সেই গত 50 বছর ধরে রাজনীতি প্রতিষ্ঠা করেছেন, ওখানে যে সমস্ত পরিবার বিএনপিকে এস্টাবলিশ করার জন্য, এবং ঢাকার 6 থেকে 7টা গেটওয়ে মিরপুর, সাথে একটা ক্যান্টনমেন্ট, এবং ঢাকার যেই কয়টা মানে সিট আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিট, তার মধ্যে মিরপুর, ধানমন্ডি, এই দুটো সিট মানে ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হলো এই গুলশানের মতো জায়গাতে। এখন এই জায়গাগুলো বিএনপি তাদের নিজেদের লোক রাখতে পারছে না। ধানমন্ডি তাদেরকে সেই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে দিতেই হবে, তাছাড়া তাদের আর কোনোই নাই। তাহলে এই যে ব্যারিস্টার রশিমের মতো লোক যে আজীবন কাজ করে গেল, কী লাভ হবে? ওখানে এসে খালেক পরিবার আজকে 50 বছর ধরে জেল জুলুম হুলিয়া করে তাদের জীবন সব শেষ করে দিচ্ছে, সেখানে সেই তুলি ম্যাডামকে দিতে হবে, ভালো কথা। তো তুলি ম্যাডাম যদি দেন, তাহলে রেজওয়ানা কি দোষ করেছে? এরা তো একই লাইনে। অধিকার আদিলুর রহমান সাহেব, তারও তো একটা নমিনেশন পাওয়ার অধিকার আছে। আরে বাবা, এরা তো সবাই মূলত যাকে বলা হয় ইডার সৃষ্টি, সেই পিটার দি হাঁসের সৃষ্টি। তো আপনাদের এত পছন্দ, জোটের সমীকরণ মেলাতে যে কি বিএনপি ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করলো, প্রশ্নটি রাখছি আপনার কাছে। বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। গণতন্ত্র কি মুক্তি পেয়েছে, এই শিরোনামে চলছে আজকে আমাদের আলোচনা। দর্শক, জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। যেমনটি শিরোনাম জানাচ্ছিলাম, গণতন্ত্র কি মুক্তি পেয়েছে, এই শিরোনামে আজ আমরা আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি। আপনার কাছে একই বিষয়ে প্রশ্ন রাখতে চাই। আজ 10 নভেম্বর, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন। গণতন্ত্রকে মুক্তি দিতে প্রাণ দিয়েছিলেন নূর হোসেন, কিন্তু গণতন্ত্র কি মুক্তি পেয়েছে? গণতন্ত্র মুক্তি পাবে কিভাবে? গণতন্ত্র মুক্তির পথেও তো নাই। গণতন্ত্রের যে পথ, সেই পথে কি আমরা উঠতে পেরেছি? মুক্তি পাওয়া তো অনেক দূরের কথা ভাই, গণতন্ত্র মুক্তি পাওয়া অনেক দূরের কথা। তখন ওই নূর হোসেন যে কথাটা বলেছিলেন, তখন এক বাস্তবতায় ওই স্লোগানটা ছিল ইম্পর্টেন্ট। তখন আমরা মানে আপনার সামরিক স্বৈরাচারের অধীনে ছিলাম, সেখান থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলাম বটে একটা নির্বাচনের মাধ্যমে। এবং তারপর আমরা দেখছি দ্রুততার সঙ্গেই সেই গণতান্ত্রিক ব্যক্তিগুলো, যাদেরকে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত করেছিলাম, রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলাম, সেই লোকগুলি ধীরে ধীরে কিন্তু স্বৈরাচারে রূপান্তরিত হয়েছিলেন বিভিন্ন সময়ে। আবার এখন আরেকটা আপনার এই স্বৈরতান্ত্রিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, তার পতন ঘটিয়ে এবার যেন আমাদের গণতন্ত্রের যে রাজপথ, গণতন্ত্রের যে পথ, সেই পথেই উঠতে পারছি না। এখন যেভাবে চলছে, আমি কিন্তু সামনে খুব যে একটা সুন্দর আপনার এই মানে দৃশ্য দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। গণতন্ত্রের জন্য যে জিনিসের দরকার সেটাকে আমরা দেখতে পাচ্ছি না তো। এই এখন ধরেন সামনে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে, বলা হচ্ছে মানুষের মধ্যে এখনো মানে সেই আস্থাই আসে নাই যে নির্বাচনটা আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা। এটা যেমন একটা প্রশ্ন। বিপরীত দিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কামড়াকামড়ি চলছে এখন, এটাও তো আরেকটা মানে আমি মনে করি গণতন্ত্রের জন্য এটা একটা বড় ধরনের অশনি সংকেত। একটা বড় পলিটিক্যাল পার্টিকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন, তাকে নির্বাচন করতে দিবেন না। কী কারণে দিবেন না? যে সমস্ত খোরা অজুহাত দেখানো হচ্ছে, এগুলি কোনো মানে এটা আপনি কাউকে খাওয়াইতে পারবেন না সারা দুনিয়ার কোথাও। আপনারা নিজেরা খুশি হবেন। বাংলাদেশে যারা নাকি বলছে তারা হলো হয় বিএনপি করে, অথবা জামাত করে, অথবা এনসিপি করে,
এরা খুশি যে আওয়ামী লীগ নির্বাচন করতে দিচ্ছি না। আপনি দেশের বাইরে যান, পৃথিবীর কোনো দেশ এই সিদ্ধান্তকে গ্রহণ করছে যে জাতি কিছু হলে পরে আপনার যে জাতিসংঘের আপনারা তো এখন পর্যন্ত হিসাবে করে ব্যয় করতে পারেন নাই। মানে আমি সরকারকে বলছি যে কত লোক মারা গেছে, আজকে 1 বছর 3 মাস হয়ে গেল, সরকার এখন দৃঢ়তার সঙ্গে বলতে পারে না যে কত লোক মারা গেছে। তাহলে যদি বলতেই না পারে তাহলে এই লোকগুলি ক্ষতিপূরণ তারা কীভাবে দেবে? কি করতেছে না করতেছে দিচ্ছে। তারা যে উদাহরণটা দেয় জাতিসংঘের একটা হিসাব দেয়, ওরা বলেছিল অ্যাপ্রক্সিমেটলি 1400-র মতো ওই হিসাব দেয়, এবং ওইটাকে তারা মাঝে মাঝে দাঁড় করায় জাতিসংঘের ওই তদন্ত ধরে এটা বলে। কিন্তু ওইখানে যে লেখা আছে যে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার না করার ব্যাপারে ওইটা বলে না। তো এইগুলি ভাই এই সমস্ত নাটক তো আমরা দেখতেছি, এবং আমাদের দেশের সাধারণ মানুষ তারা বুঝে, যারা ভোট দেওয়ার তারাও বুঝে কি হচ্ছে। ওনারা মনে করতেছে ওনারা যা বলতেছে সে মানুষ সব বিশ্বাস করতেছে। বিষয়টা তো সহজ দাঁড়ে ভাই। এর মধ্যে যতগুলি বিদেশি আপনার প্রতিষ্ঠান সংস্থা এই দেশের গণতন্ত্র নিয়ে, এই দেশের আন্দোলন নিয়ে, নানা বিষয় নিয়ে যতগুলি বিবৃতি দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে। এটা তারা বলবে না এগুলি সব আওয়ামী লীগের লোকজন বলে টাকা দিয়ে করেছে। আগে যেমন আওয়ামী লীগ বলতো যে বিএনপি জামাতের লোকজন টাকা দিয়ে করেছে, এখন এরা বলে এগুলি আর কি। এই তো কিন্তু বর্তমান বাস্তবতা আমরা আসলে কি দেখছি? জুলাই সনদ বাস্তবায়ন কিংবা গণভোটের দিনক্ষণ নিয়েও কিন্তু আমরা দেখছি রাজনীতি আবার পুরনো চেহারায় ফিরছে। আবারও রাজনৈতিক অঙ্গনে আমরা উত্তেজনা দেখতে পাচ্ছি, এবং সরকার কিন্তু সংকট নিরসনের রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল, যার সময়সীমা আজ শেষ হলো। তাহলে এখন কি সিদ্ধান্তের ভার সরকারের উপর ন্যস্ত হলো? শুনেন, সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে, কি বিষয়ে সিদ্ধান্ত দেবে গভর্নমেন্ট? জুলাই সনদ সনদটা কি? জুলাই সনদ তো ঐক্যমতের ভিত্তিতে একটা কিছু হচ্ছে, এটা বলা হচ্ছে। তো সরকারকে ঐক্যমতের নাকি? যদি সরকারই দিতে পারতো সিদ্ধান্তটা, তাহলে তো এতদিন ধরে নাটক করার দরকার কি ছিল? সরকার প্রথম দিন বলে দিত আমরা মিলে সিদ্ধান্ত নিচ্ছি এটা। আর তারা কীভাবে দেবে? এটা কি আপনার জনগণের দ্বারা নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাকি? এই গভর্নমেন্ট কীভাবে দিবে? এই গভর্নমেন্টের তো কোনো এখতিয়ার নাই এগুলি বলার। এরা নিজেরা ওই যে এক শফিকুল আলম উনি বলে আমাদের সব কিছু করে এখতিয়ার আছে, ওটা ও মনে করে, আর কেউ মনে করে না। করুক না, 2 দিন পরে ফেব্রুয়ারি পরে পলিটিক্যাল আসবে না গভর্নমেন্ট, তখন দেখবে কার কি এখতিয়ার আছে। এত সহজ না এখতিয়ার, তারা কীভাবে দেবে ভাই? আর যে জিনিসটা নাকি আওলা পাকাইছে তারা, সেটা তারা বলে কি জনগণকে পলিটিক্যাল পার্টিগুলিকে আপনারা সমাধান করেন। কেন এরা সমাধান করবে কেন? ঝামেলা তো আপনি পাকাইছেন, ঝামেলা পাকাইছে আলী রিয়াজ, ঝামেলা পাকাইছে মনির হায়দার, ওরা কই? ওরা তো উড়াল মারছে, ওইগুলি এখন দেশে নাই কেন? ওরা দিয়ে চলে বিরাট একটা কাজ করছে তারা। মানে এমন একটা ভাব যে আমরা আমেরিকার থেকে এসে কাজ করছি, মানে ওরা সারা পৃথিবীর কেউ বুঝে না। এই দেশে মানুষ সবাইকে ঘাস খায় নাকি? তো আমাদের ইউনুস সাহেব মনে করে এদের যে জ্ঞানী লোক নাই, যে লোকটা নাকি অ্যাপ্রোপ্রিয়েট লোকটাকে চিনতে পারে না, অ্যাপ্রোপ্রিয়েট লোকটাকে নির্বাচন করতে পারে না, তার জ্ঞান বুদ্ধি নিয়ে তো আমার সন্দেহ আছে। উনি যে কাজগুলো করতেছে এটা ঠিক হচ্ছে? আচ্ছা দেখেন, আপনি কি করবেন? আপনি গণভোট করবেন। এই গভর্নমেন্ট বলে যে তারা হলো একটা সাংবিধানিক সরকার। যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো, ওখানে যে দেখেন গা, ওটা 20 নম্বর ধারায় তারা কি বলছে, 106-এর মাধ্যমে কিভাবে তারা আসছে, এবং তারা সাংবিধানিকভাবে একটা গভর্নমেন্ট হয়েছে। যদি সাংবিধানিক গভর্নমেন্ট হয়, সাংবিধানিক গভর্নমেন্টের প্রথম দায়িত্বটা কি? যে কোনো একটা সাংবিধানিক সরকারের প্রথম কাজ হলো সংবিধানকে সমুন্নত রাখা। এই গণভোট এই জিনিসটা আমাদের সংবিধান আছে? এটা তাহলে গণভোট আয়োজন কিভাবে করবে সরকার? করতেছে গাইড জুড়ে করতেছে, কেউ প্রতিবাদ করে না। যে প্রতিবাদ করতে যাবে তাকেই বলবে তুমি ফ্যাসিস্টের দালাল, এই ভয়ে কেউ করে না। কিন্তু গণভোটের বিষয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো এক ধরনের নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু জটিলতা তৈরি হয়েছে। ওই কোন ঐকমত্য আমি বলি আপনাকে, গণভোটের একটা পাগলামি। এই গণভোটের কোনো কিছু হবে না, এটা দিয়ে কেমনি করে হবে? এখন তো বিএনপি বলতেছে এই গণভোট ভুয়া, বিএনপি বলতেছে না, মেজর হাফিজ বলতেছে, কাবুদিন দেখলাম যে বলতেছে যে আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছে যে সংবিধানে গণভোট নেই। নাই তো, এই গণভোটের কোনো মূল্য নাই, গণভোটের কোনো গ্রহণযোগ্যতা নাই, করতেছে তারা গণভোট। তাহলে বিএনপি কি চাপে পড়ে রাজি হয়েছে? বিএনপির অবস্থাটা কেমন বলি, বিএনপি হলো এক ধরনের আপোষে রাজনীতি করছে গত কয়েকদিন। তারা ওই যে আমি বলি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, ওই যে বিয়ের অনুষ্ঠান দেখেন যখন নাকি একটা ঝামেলা বাঁধে না, দুই পক্ষের, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, যে গয়না কম কেন, কসমেটিক্স কেন বিদেশি হয় না, অমুক হয় না, তুমুক হয় না, বিরাট ঝগড়া, মানে বিয়ে ভাঙা যায় অবস্থা। ওইদিকে মেয়ে ওখানে বসে বসে কান্নাকাটি করে থাকে বিয়ে হবে কি হবে না। তখন ছেলে করে কি ছোট্ট একটা চিরকুট লেখে,
এটা আমি নিজে দেখছি। ওই চিরকুটটা যে একজন ওই পাঠায় যাও, এটা মেয়েকে যে দাও, ওই চিরকুট যে মেয়েকে দেয়, ওখানে লেখা থাকে যে যা বলে বলুক, কিচ্ছু মনে করো না, বিয়েটা হয়ে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে, বুঝছেন না? এখন বিএনপির ছিল ওই দশা। বিএনপি এর মধ্যে যা যা প্রস্তাব আসছে, ওইখানে যে তাদের যে প্রতিদিন নিয়ে যেত না রিমান্ডে সকালবেলা, যে ওটা আলাপ টালাপ করতো, 8 মাস ধরে রিমান্ডে ছিল, ওই প্রতিদিন ওখানে হালকা হইতো। বিএনপি কেন একটি কথা, খালি ইলেকশনটা হয়ে যাক তারপরে দেখবো। এখন দেখতেছে যে এইগুলি মানে আপনার সহ্য করতে করতে আইসা নেই এমন একটা অবস্থা আসছে, এখন ইলেকশন হয় কিনা তার মানে সন্দেহ। ওরা পাইতে পাইতে এত পেয়ে গেছে, ইলেকশন হয় কিনা সন্দেহ। তো এখন তো বিএনপি মনে করেন নিজের মতো করে উঠে দাঁড়াইছে যে না, এইভাবে হবে না। এখন তারা বলতেছে আপনার এখতিয়ার নাই, আমরা আপনাকে সব সমর্থন দিব না, আপনাদের একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে। এগুলো কিন্তু বিএনপি এখন বলতেছে। কখন বলতেছে? যখন নাকি জামাত দাঁড়িয়ে গেছে। শুনেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে আপনাকে আমি বলি, বাংলাদেশের যত অবস্থায় হোক না কেন, বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটার বাইরে বাকি রাজনৈতিক দল যা আছে এরা সব দুধ ভাত। দুধ ভাত বুঝেন? ওই যে ছোটবেলায় আমরা খেলতাম, আমাদের নিতে আমি পারতাম না ধরতে, তুই খেল, ওগুলো আমি দুধ ভাত, আমি এমনি খালি দৌড়াই, আর কোনো কাজ নাই, বাদ বাকি সব দল দুধ ভাত। তো এখন বিএনপি একটা হিসাব করে দেখলো যে 1 বনে 2 ভাগ এটা কেমন হয়। আমি এদিকে থাকি, ওদিক দিয়ে ওই বাঘ আবার হুঙ্কার দেয়। তো ওই বাঘের হুঙ্কার সাইজ করার জন্য নানা ক্যারিকেচারের অংশ হইয়া আওয়ামী লীগ ই করে দিছে, আউট করে দিছে। এখন আওয়ামী লীগ তো আউট হয়ে গেছে, বাঘের হুঙ্কার আর নাই। কিন্তু বিড়াল যেমন ভেংচি মারে, এইটা তো বিএনপির আর সহ্য হইতেছে না। এখন তো তাকে বাঘের হুঙ্কার সহ্য হয় না, তার এখন বিড়ালের ভেংচি সহ্য করতে হইতেছে। কেমন লাগে এখন? ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। গোলাম মাওলা রনি, যে বাস্তবতা জনাব মাসুদ কামাল তুলে ধরছিল, জানতে চাই যে আগামীকাল কিন্তু জামায়াত মহাসমাবেশ করতে যাচ্ছে, জামায়াত সহ 8টি রাজনৈতিক দল, এবং জামায়াত ইসলামী হুঁশিয়ারি দিয়েছে তাদের 5 দফা দাবি মানা না হলে ঢাকার চিত্র ভিন্ন হবে আগামীকাল। কেমন হতে যাচ্ছে ঢাকার চিত্র? না, খুব খারাপ হবে। কালকে তো আমি দেখলাম যে আমাদের এই আমার যেখানে অফিস পুরানা পল্টন, এখানে 4টে পর্যন্ত কারেন্ট থাকবে না, অনেকে তো অফিসই আসবে না। উনি যেটা বললেন যে আসলে কি দেখেন, ইদানিং মানে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল দেখবেন, ইদানিং বিড়ালেরা খুব বেশি শক্তিশালী হয়ে গেছে এবং হিরো বানানো হচ্ছে। হঠাৎ করে দেখা গেল যে বাইরে একটা বিরাট বাঘ আসছে, একটা বিড়াল একটা লাফ দিয়ে সে বাঘের একদম কান কামড়ে ধরেছে, বাঘ বাপ বাপ করে দৌড়ে পালাচ্ছে, এবং এগুলো সব ভাইরাল হচ্ছে কিন্তু এই দৃশ্য। তো এখন আমাদের এই যে সমাজে, আমি আগের পার্টে যেটা বলছিলাম যে বিএনপির মতো একটা বড় দল, তাদের বোঝা উচিত ছিল যে তাদের ব্রুট মেজরিটি আছে, জনপ্রিয়তা আছে অ্যাভারেজে 30 থেকে 35। এখন যেহেতু সুসময়ে তাদের মিনিমাম 35% জনপ্রিয়তা আছে। এই জনপ্রিয়তাকে হোল্ড করে তার যে পিলার, যারা শক্তিশালী এই দলের ডেডিকেটেড যারা নেতাকর্মী আছেন, গত 15 বছর ধরে যারা জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছেন পার্টির জন্য, তো তাদেরকে কুরবানি দিয়ে এখন দুধ ভাত দুধ শিশু এদেরকে যেভাবে তারা নিয়ে আসছে, বিভিন্ন জায়গাতে তাদেরকে যেভাবে সেট আপ করা হচ্ছে, এতে করে আসলে এখন তো বিড়ালে মানে তাদেরকে ভেংচি কাটছে। আর কদিন পরে ইঁদুর আছে না, ইঁদুরের ল্যাজ নাড়াবে। ইঁদুর এমনভাবে এসে সে ড্যান্স দেবে, ইঁদুর ড্যান্স, দ্য র্যাট ড্যান্স। এটা ও মনে করবে যে মাই গড, তাড়াতাড়ি কসুর লতি আনো, আমি এখন কসুর লতিতে গলায় দড়ি দিয়ে মরবো, এছাড়া কোনো উপায় নাই। শুনুন, রাজনীতি ইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড পলিটিক্যাল লিডার ইজ এ কম্বিনেশন অফ ম্যানি পিউপিল। একটা যে রাজনৈতিক নেতা হয় তাকে বলা হয় যে হাজার হাজার মানুষের সম্মিলিত চিন্তা মেধার তার ভিতরে কাজ করে, আদারওয়াইজ সে নেতা হতে পারে না। বিএনপির যারা নেতৃত্ব, তারা যদি এই যে গত 14 মাসে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার মধ্যে তারা পায়ে দিত না। উনি যে কথাটা বললেন, সাংবাদিক মাসুদ কামাল সাহেব যে কথাটা বললেন যে আলী রিয়াজ সাহেব তাদেরকে দাওয়াত করে সেখানে নিয়ে খাইয়েছেন দাইয়েছেন, ঠাট্টাটা কোন পর্যায়ে, সে বলছে রিমান্ডে নিছে, ওখানে রিমান্ডে নিয়ে গেছে। তো এটা তো আসলে একটা বিএনপিকে টিটকারি করা। তো এই যে আমরা বাইরে যারা লোকজন, আমরা তো ভিতরে যাইনি, আমরা বাইরে থেকে যারা মাসুদ কামাল সাহেবদের মতো লোক, আমরা যারা মানুষ, আমরা বুঝতেছি যে ওখানে নিয়ে মূলত বিএনপিকে রিমান্ড। হোয়াট ডাজ ইউ মিন বাই রিমান্ড? রিমান্ড হলো বিএনপি ওখানে আসলে ওইগুলো সহ্য করেছে, মানসিকভাবে সে রিমান্ডে ছিল। ফিজিক্যালি হয়তো তাকে কেউ একটা ঘুষি মারে নাই, কেউ হয়তো ওইভাবে ঠ্যাং ভেঙে দেয় নাই, যেটা ডিবি অফিস হয়। কিন্তু ওখানে দেখা গেল যে এমন সব ছেলেরা গিয়ে এমন কথা বলেছে। ওই যেমন আমি একদিন দেখলাম, মানে যেহেতু এখন নাই, উনি যেহেতু নামটা বলে হলো মনির হায়দার সাহেব। তো মনির হায়দার সাহেব সে
সালাউদ্দিন সাহেবের মতো মানুষের সাথে হ্যান্ডশেক করতেছে। তো ডান হাত দিয়ে সে সালাউদ্দিন সাহেবের সাথে হ্যান্ডশেক করছে, আর বাম হাত দিয়ে সালাউদ্দিন সাহেবের পিঠে, মানে আমরা নেতা যেভাবে কর্মীদেরকে চল দেয় না, কিরে বেটা কেমন আছিস, ভালো তো, এভাবে সালাউদ্দিন সাহেবকে চল দিয়ে তার শুভেচ্ছা জানাচ্ছে। এ দৃশ্য দেখার না, এই অপমানকে সালাউদ্দিন সাহেব বুঝে না। সালাউদ্দিন সাহেব যখন বিসিএস কর্মকর্তা হয়েছেন তখন মুনীর সাহেবের বয়স কত বছর, সে যখন মন্ত্রী ছিলেন, উনি যখন মন্ত্রী ছিলেন তখন মুনীর সাহেব কোন ক্লাসে পড়েন? তো মূল ব্যাপার হলো এই জিনিসগুলো তো আসলে সহ্য করতে। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, একটা বিষয় আপনার কাছ থেকে বুঝতে চাই। আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, কিন্তু 14 মাস পরে এসে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে। সেটি কি আসলে রাজনীতির কৌশল নাকি সরকার কোনো পক্ষের হয়ে কাজ করছে? প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল আর স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনির যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়, কিন্তু আমরা এখন দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে অভিযোগের তালিকা ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সবই কি রাজনীতির কৌশল নাকি সরকার কোনো পক্ষের হয়ে কাজ করছে? এখানে মূল ব্যাপার হলো রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন নিয়ে কোনো সরকার গঠিত হয়নি। সরকার গঠিত হয়েছে অটোমেটিক্যালি, বাই অ্যাক্সিডেন্ট, বাই ভার্চু এবং বাই দ্য ডিন্ট অফ সিচুয়েশন ডিমান্ড। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে কেন? মনে করেছে যে এই সরকারের পিছনে আমেরিকা আছে, এই সরকারের পিছনে সেনাবাহিনী আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে সারা দুনিয়া আছে, এরকম একটা ভাইব তৈরি হয়েছে। ফলে এই সরকারের কারোর সাথে তারা বিরোধে জড়াতে চায়নি, এবং টিল নাও রাজনৈতিক দলগুলো আসলে বিরোধে জড়াতে চাচ্ছে না। এর কারণ হলো বিরোধ করে তারা কিছু অর্জন করবে, গত 20 বছরে এদের কোনো সেই ট্র্যাক রেকর্ড নেই। 2006 সন থেকে যদি ধরেন আমাদের দেশের আন্দোলনের যে সত্যিকার অর্থে গুড টাইম, সেটা হলো 1986 থেকে 1996, এই 10 বছর। এই 10 বছরে রাজনৈতিক দলগুলো যা করতে চেয়েছে রাজপথে জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করে তারা জিতে গেছে। কিন্তু সেটা হলো যে 96-এর পর থেকে এটা ডিপ্লোম্যাসি পলিসিতে চলে গেছে। আর 2006 সন থেকে, মানে যেভাবে কই মাছ ক্যাসে না, কেটে এভাবে লবণ ঠবণ দিয়ে, ঠিক ওইভাবে সেই 2006 থেকে 111-এর সময় প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে যে আমরা ক্যালসিয়াম থাকে না, সেই ক্যালসিয়ামগুলো শুকাই দিছে মানে ওই 111-এর সরকার। প্রত্যেকটার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, প্রত্যেকটার মাথার মধ্যে রীতিমতো ব্রেইনে যেটা চিন্তা করে সেই চিন্তার মেশিনটা উল্টাই দিছে, এবং চোখের যে দৃষ্টিশক্তি, পঞ্চ ইন্দ্রিয়, মানে এমন আপনি চিন্তা করেন যে এখন মানে বললে হবে জাতীয় নেতা, বড় বড় নেতা যারা মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা, 111-এর সময় যদি শিশুর মতো যে কিভাবে কাঁদে, ছোটো বাচ্চা পোলাপা দেখবেন না, চকলেট না দিলে যে ঠোঁট বাঁকা করে কাঁদে, বিএনপি আওয়ামী লীগের লোকজন, বড় জাতীয় নেতা এই 111-এর সময় ভেউ করে সেভাবে কাঁদছে। একজন লোক আমাকে এসে বলতেছে এক জাতীয় নেতা তার বাসায় গেছে, একেবারে সাধারণ, তো তাকে দেখেই সে সালাম দিয়েছে, লিডার আসসালামু আলাইকুম, সে তাকে জড়াই ধরে সে আধা ঘন্টা কাঁদলো। তা আমি বললাম যে কান্নাকাটি করার পরে সেও কাঁদলো, যারা জড়াই ধরে সেও কাঁদলো। তো আমাকে সে বলতেছে যে ভাই উনি কেন আমাকে ধরে কাঁদলো আর আমি কেন তাকে ধরে কাঁদলাম, আমি বুঝতে পারলাম না। তো এইভাবে সব যন্ত্রপাতি 111-এর সময় যে এলোমেলো করে হয়ে গেছে, ওটাকে আসলে শেখ হাসিনা ওটাকে আরও প্রমোট করেছিলেন। তার সঙ্গে ইলিয়াস আলীর গুম হওয়া, আলম সাহেবের গুম হওয়া, তারপর শেষে একটার পর একটা এই যে 7 মার্ডার, মানে এত ভয় দেখানো হয়েছে, শরীরের যে চিন্তা করার ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা, এগুলো বেড়ে ওঠার জন্য না একটা সুন্দর গ্রিনারি পরিবেশ লাগে। কিন্তু আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনে যেটাকে বলে ঊষর, সাহারা মরুভূমির মধ্যে যেরকম একটা ঊষর অবস্থা থাকে, পুরো রাজনৈতিক অঙ্গনটা 2006 থেকে 9 পর্যন্ত যেটাকে বলে ব্যারেন, বন্ধাত্ম, আর 2014 থেকে একেবারে 2000 শেখ হাসিনা জমানো পর্যন্ত আরও 10 বছর এমনভাবে ওখানে ব্যারেন হয়েছে। এখানে আমি যতই প্ল্যান্টেশন করি, পানি ঢালি, মুহূর্তের মধ্যে বীজ পচে যায়, ওখান থেকে কিছু বের হয় না। ফলে এই যে এখন রাজনৈতিক দলের মধ্যে যে সমস্ত লোকজন, আপনি ডক্টর ইউনূসের কথাই চিন্তা করেন, উনি তো নিজেই ভীত সন্ত্রস্ত একজন মানুষ ছিলেন। শেখ হাসিনার ভয়ে উনি 10টা বছর কেন 15টা বছরে 15টা শব্দ উচ্চারণ করেনি। দেশে এত বন্যা হয়েছে, ঝড় হয়েছে, তখনও ওর মুখ দিয়ে কোনো কথা বের হয়নি।
ইভেন উনি যে শেখ হাসিনাকে একটা বকা দিবেন, সমালোচনা করবেন, সেই সাহসটা ওনার ছিল না। এরকম একজন মানুষ যে 20 বছর 30 বছর যদি কারো আনুগত্য করে, উনি তো শেখ হাসিনার আনুগত্য করেছেন দীর্ঘদিন, তারপরে শেখ হাসিনাকে ভয় পেয়েছেন। আমার ছোট ভাইদেরকে আপনি যদি আনেন, আমরা 7 ভাই, আমি বড় ভাই, আমার ছোট ভাইটা মেজো ভাইটা আমার সে ছোট 1 বছরের বড়, ওর যে আমার পাশে আপনি বললেন যে তোমার বড় ভাইয়ের পাশে বসে ভাত খাও, ও খেতে পারবে না, তো ওর গলায় ভাত আটকে যাবে, এত ভয় পায় সে। তো এটা যদি এই হয় তাহলে শেখ হাসিনার প্রতি ভয়টা আরও বেশি না? তো আপনি কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে ভয় পেয়েছেন 1996 থেকে, সম্মান করেছেন, ভয় পেয়েছেন। রাতারাতি ইচ্ছে করলে আপনি শেখ হাসিনার সাথে বিরোধিতা করতে পারবেন না। আপনি পুলিশকে ভয় পেয়েছেন। আপনি দেখেন ওই যে বিএনপি অফিসের সামনে সেই দৃশ্য কি মনে নাই, যে পুলিশ ধরতে যায়, দৌড়ে ভিতরে চলে যায়, ধরতে যায়, ভিতরে চলে যায়। আর একজনের একটা এক কর্মী এসে রিজভী সাহেবকে এমনভাবে জড়াই ধরেন, বেচারা অসুস্থ মানুষ, উনিও মরার অবস্থা, সেও মরার অবস্থা, অবস্থায় পুলিশ টেনে নিয়ে গেল। সেই মানুষ রাতারাতি সাহসী হতে পারে না, ইম্পসিবল। এখন যে সাহসী হওয়ার চেষ্টা করছে, এটা হলো আমি ভয় পাই না, আমি ভয় পাবো না, ওই দুর্বলতাটাকে ঢেকে রাখার জন্য তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। কিন্তু আসলে মানে একটা ব্যাকবোন তৈরি করার জন্য, সাহস তৈরি করার জন্য, একটা ক্রাইসিস মোমেন্টে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞা, মেধা, যোগ্যতা দরকার, বিএনপিকে একটা প্রপার ভালো অবস্থার মধ্যে অ্যাটলিস্ট 10 বছর প্র্যাকটিস না করলে এই প্রিভিয়াস যে পেইনগুলো, এগুলো হবে না। এদের তো সবারই আসলে এখন মানে ট্রমার মধ্যে, এই স্টিল তারা ট্রমার মধ্যে আছে। জনাব মাসুদ কামাল, আগামী 13 নভেম্বর অনলাইনে লকডাউনের ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এবং একই দিন আমরা জানি যে শেখ হাসিনার সাজা ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল। আজকে আমরা রাজধানীর চিত্র যদি তুলে ধরে, আমরা দেখেছি যে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব বিষয়গুলোর সাথে আওয়ামী লীগের কোনো সংযুক্তি দেখেন কি, নাকি কাকতালীয়? আমি এটা বলতে পারবো না, কারণ সংযুক্তি দেখি বললে বলবেন যে প্রমাণ করেন, প্রমাণ করতে পারবো না। আবার সংযুক্তি নাই বললে সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। এটা প্রমাণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা দেখবে। ওটার মধ্যে আমি যাবো কেন, বলতে যাবো কেন? তবে একটা জিনিস কি, যে অনলাইনে যেটা হয়েছে, অনলাইনে যেটা বলছে কি দেখছি, আমি নিজে ওটা আসলে খেয়াল করি নাই। তো এই ধরনের কিছু লোক থাকবে সব সময়। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, আওয়ামী লীগের কিছু লোক কিন্তু দেশের বাইরে আছে, বিভিন্ন দেশে আছে, ইন্ডিয়াতে প্রচুর লোক আছে, অন্যান্য দেশে আছে। এই লোকগুলিকে আমি বেসিক্যালি কাপুরুষ হিসেবে উল্লেখ করতে চাই। তারা প্রত্যেকটা এক একজনের চেয়ে বড় কাওয়ার্ড। তাহলে তারা পলাবে কেন? আওয়ামী লীগের অনেক লিডার তো এখন দেশের মধ্যে আছে, তারা জেলখানায় আছে, জেলখানায় থাকতেই হতে পারে। আপনি পলিটিক্স করতে আসেন, আপনি জেলে যাবেন না? পলাবেন কেন? তারা পালাইছে এই কারণে যে, এক নম্বর হলো তাদের দলের নেতাকর্মীর প্রতি কোনো ফিলিংস কাজ করে নাই। তারা নিজেদেরকে মানে মনে করছে যে আমরা অনেক টাকা ইনকাম করে ফেলেছি, এই টাকাগুলি ভোগ করতে না পারলে কেমনে হলো? জেলে গেলে তো আমি ভোগ করতে পারবো না, কাজে টাকাগুলো ভোগও করার দরকার আছে। এই জন্য টাকা নিয়ে তারা পালাইছে। আপনি দেখবেন যত লোক, যে কটা লোক পালাইছে, যে ধরা পড়ছে, সবার সময় কিন্তু অনেক টাকা ছিল। টাকা ছিল না এমনকি যে শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনার সঙ্গে তো টাকা ছিল, অনেক টাকা ছিল। তো এত টাকা উনার কেন মানে পালাইতে হয়? তার টাকা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ওই সময় একটা মব ছিল, একটা মানে নিয়ন্ত্রণহীন অবস্থা দেশে ছিল, একটু সব ঠিক। তারপরে আমি মনে করি যে পুলিশের কাছে যে সারেন্ডার করলে হইতো, তারা জেল ঢুকেতো। কিন্তু আপনি পালাইছেন মানে কি? আপনারা আসলে দূরে চলে গেছেন টাকাগুলি ভোগ করার জন্য, আনন্দ উল্লাসে থাকার জন্য। এবং যারা বিদেশে গেছেন, আমি এখনো শুনি নাই যে কেউ খুব অর্থ কষ্টে আছেন। 1 বছর উপরে হয়ে গেল, তো অর্থ কষ্ট নাই। এখন ওইখানে বসে বসে অনেকে দেশ উদ্ধার করার চেষ্টা করতেছেন, অনেকে মনে করতেছেন এগুলি করলেই বোধহয় আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আমি তা মনে করি না। এই একটা বাস পুরানো অথবা অন্য কিছু করা যদি তারা করে, যদি তারা করে থাকে, আমি জানি না, যদি করে থাকে, আমি মনে করি এটাকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নেতিবাচক ভূমিকা রাখবে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছে যে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থানের সুযোগ নিতে চাইছে আওয়ামী লীগ। আসলে কি শুনেন, আওয়ামী লীগ নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য দেশে একদিন ফিরে আসার চেষ্টা করবে। কেন করবে না? আওয়ামী লীগের প্রচুর সমর্থক এখন এই দেশে আছে। দেখেন না, বিএনপি এবং এই জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটগুলি নিজের বাক্সে নেওয়ার জন্য কি প্রকাশ্য নগ্ন একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। আগামী দিনে আরও দেখবেন অনেক কিছু। তার মানে কি, তারা আওয়ামী লীগ এটা ম্যাটার করে এই দেশে আওয়ামী লীগের ভোট কি হবে না হবে এটা ম্যাটার করে ভাই, এগুলি বলে তো লাভ নাই। কাজে সেদিকে সবাই যাবে। এবং আওয়ামী লীগও কিন্তু তাদের যে ভোটগুলি যেগুলো আছে, এত বড় একটা ভোট ব্যাংক তারা এখনও দেশের মধ্যে আছে, তো সেই ভোট ব্যাংকগুলিকে একত্রিত হতে হওয়ার চেষ্টা করবে না? অবশ্যই করবে। এটা দুনিয়ার নিয়ম এটা ভাই। এটা আপনি ওই পানির উপর কয়েক পরে তেল ফেলাই দেখেন,
ফোটা 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 তেল ফাটা বিচ্ছিন্নভাবে দেখবেন ঘুরতেছে, একটু পরে দেখবেন সবগুলি এক হয়ে গেছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। এটাই নিয়ম ওই দুনিয়ার কাজে। তারা একত্রিত হওয়ার চেষ্টা তো করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন সেই জায়গাটাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন, কীভাবে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এই সরকার যেভাবে হ্যান্ডেল করতেছে, এই সরকার মানে কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেভাবে হ্যান্ডেল করতেছে, তারা খুবই মানে একটা আত্মঘাতী পদ্ধতিতে তারা অগ্রসর হচ্ছে। এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, এটা করা মানে কি? এটা করা মানে আওয়ামী লীগ কেবল ওই সমস্ত লিডারদের সহ প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়া। আমি এটা মনে করি এটা ঠিক হয় নাই, এরা ভুল করছে, এই ভুলের মাসুল তারাই দিবে। কিন্তু আমার কথা হলো কি, এই সমস্ত আপনার মানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে আপনি ফেরাতে পারবেন না। ওইটা আবার সাধারণ মানুষের মধ্যে কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি করবে। এখন এটা আমি বললাম, আর এটা শোনার পরে যদি বিএনপি জামাত মনে করে তাহলে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আমরাই দিয়ে দিই আগুন, ওইটা আবার অন্য হিসাব। আমরা কিন্তু 2014 সালে দেখছি, তখন কিন্তু এই যে মানে আগুন টাগুন যেগুলি দেওয়া হয়েছিল সবই যে জামাত বিএনপি দিয়েছে তা কিন্তু না, ওখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন দিয়ে ওদের নাম দিয়ে দিচ্ছে অনেক। কাজে এরকম এখন হইতে পারে, আমি জানি না কোনটা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাজেদ কামাল, ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। দর্শক এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।